আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের একেবারে সংক্ষিপ্ত এবং ফাইনাল একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি আজকে তোমাদের জাস্ট 6 থেকে 7টা অধ্যায় দিব, যেগুলো থেকে নিশ্চিত 5টা সৃজনশীল প্রশ্ন কমন আসবে। তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এত সিওরিটি কি করে দিচ্ছেন? হ্যাঁ, আমি অবশ্যই বলবো আমি এত সিওরিটি দিচ্ছি কারণ বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে প্রত্যেকটা বছর শতভাগ কমন ছিল। তার ধারাবাহিকতায় এবারও ইনশাআল্লাহ তোমাদের শতভাগ কমন পড়বে এবং আমি তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে শুধুমাত্র তোমার হচ্ছে এইবারের জন্য 2025 সালের জন্য যেই অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো, সেই অধ্যায়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, এখানে দেখো আমি পাশে একটা কথা লিখেছি যে মাত্র 7টি অধ্যায় পড়লেই 5টি সিকিউ কমন পড়বেই ইনশাআল্লাহ। এখানে 7টা লিখছি না, এটা রিস্ক মুক্ত থাকতে আমি মূলত তোমাদেরকে দিব, প্রধান টার্গেট দিব হচ্ছে 6টা বা 5টা, যেগুলো থেকে নিশ্চিত কমন আসবে। তো প্রথমত তোমাদের একটু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বলি। দেখো, তোমরা জানো যে প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে তোমাদের সর্বমোট পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যায় আছে হচ্ছে 14টা, যেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে 8টা এবং তোমাকে লিখতে হবে হচ্ছে 5টা। তাহলে তোমরা বুঝতেই পারতেছো একদম প্রায় দ্বিগুণেরও বেশি প্রশ্ন অধ্যায় তোমাকে স্কিপ করতে হচ্ছে, কারণ তোমাকে লিখতে হবে 5টা এবং প্রায় অর্ধেক অধ্যায় থেকে প্রশ্ন আসতেছে 14টা থেকে 8টা। তার মানে বুঝতেই পারতেছো যে অনেকগুলো অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসবে না। সুতরাং তোমাকে আগে বুঝতে হবে যে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, কোন অধ্যায় থেকে আসবে, কেন আসবে, কিভাবে আসবে, কোন কোন টপিকের উপরে আসবে, কিভাবে প্রশ্নগুলো হবে। এগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করো। এবার দেখো আমি তোমাদের সাজেশনটা একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমত আমি এমন কিছু অধ্যায় সিলেক্ট করব শুধুমাত্র এসএসসি 25-এর জন্য, যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন কমন আসবে। দেখো বন্ধুরা, তোমরা শিওর থাকবো বা তোমরা সবাই শিওর থাকবা যে এইবার 2025 সালে ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায় থেকে প্রায় প্রত্যেকটা বোর্ডে অ্যাকসেপ্ট করে সৃজনশীল প্রশ্ন কমন আসবে। কেন বলছি এই কথাটা? তুমি জাস্ট পরীক্ষা দিয়ে তারপরে বুঝতে পারবা যে 2025 সালে বাংলাদেশের সর্বমোট জেনারেল বোর্ড আছে 9টি। এই যে 9টা বোর্ডের মধ্যে দাখিল বোর্ড সহ এই যে 9টা বোর্ডের মধ্যে দেখবা প্রায় প্রত্যেকটা বোর্ডে ন্যূনতম 6 থেকে 7টা বোর্ডে এই অধ্যায় থেকে অ্যাকসেপ্ট করে প্রশ্ন হবে। খুবই ইজি একটা চ্যাপ্টার। জাস্ট 2টা জিনিস একটু ভালোভাবে তোমাদেরকে জানতে হবে, যে স্ক্রুগজের সাহায্যে কিভাবে পরিমাপ করতে হয়, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে পরিমাপ করতে হয়, আর কিচ্ছু জানতে হবে না। এরপরে গতি অধ্যায় একটা কমন অধ্যায়, প্রত্যেক বছর এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই হবে। এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, আমি একটু পরে এগুলো নিয়ে আবারও বলতেছি। এরপর বল অধ্যায়টা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হবেই হবে, একদম শিওর থাকো হবে। কিছু ক্ষেত্রে করে কি, এই যে বলের সঙ্গে কাজ ক্ষমতা শক্তিকে রিলেটেড করে দেয়। তাই আমি বলবো যদি রিলেটেড প্রশ্ন হয় সেই ক্ষেত্রে তুমি যদি বল অধ্যায়টা পড়তে পারো তাহলে পড়বা, আর না হলে আপাতত এই 2টাকেই আমি বাদ রাখলাম। একটু পরে তুমি বুঝতে পারবা তোমার কোনগুলো পড়া দরকার, কোনগুলো পড়া দরকার নয়। এরপরে দেখো বন্ধুরা, এই যে পদার্থের অবস্থা ও চাপ, এরপরে হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, এরপরে তরঙ্গ ও শব্দ। তোমাদের একটা সহজ টেকনিক শিখিয়ে দেই, সেটা হচ্ছে এই যে 5 এবং 6 অধ্যায় আছে না, এই 2টা অধ্যায় থেকে কি করে জানো, কোনো একটা বার একটা অধ্যায় স্কিপ করে। অর্থাৎ তোমার বোর্ডে, তুমি যে বোর্ডে আছো, ধরো তুমি ঢাকা বোর্ডের অধীনের স্টুডেন্ট বা তুমি রাজশাহী বোর্ডের অধীনের স্টুডেন্ট, তাহলে তুমি দেখবে যে তোমার বোর্ডে 2024 সালে 5 অধ্যায় থেকে প্রশ্ন আসছে নাকি 6 অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তবে 2024 সালে 6 অধ্যায় থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। এর কারণ হলো 24-এর আগে শর্ট সিলেবাসে এই 6 নম্বর অধ্যায়টা ছিল না। তো এবার তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই অ্যাঙ্গেল থেকে আমি বলতে পারি পদার্থের অবস্থা ও চাপ। তবে অবশ্যই বস্তুর উপর তাপের প্রভাবটা ভালোভাবে পড়বে। এই 2টা থেকে যে কোনো একটা অধ্যায় বাদ যেতে পারে, এক সেট প্রশ্ন আসবে, একদম 100%, কোনো বিকল্প হবে না। আর এই অধ্যায়গুলো এমন অধ্যায় যে এগুলোর সঙ্গে অন্য কোনো অধ্যায়কে রিলেটেড করে প্রশ্ন দেওয়া সম্ভব নয়।
তাই অবশ্যই দুইটা ভালো করে পড়বা। এরপর দেখো তরঙ্গ ও শব্দ, অনেক ইজি একটা চ্যাপ্টার এবং একটা সৃজনশীল প্রশ্ন হবেই হবে, প্রায় প্রত্যেকটা বোর্ডেই হবে। এরপরে আলোর প্রতিফলন প্রতিসরণ মিলে একটা হবে। এরপরে স্থির তড়িৎ চলতড়িৎ মিলে একটা হবে, স্থির তড়িৎ চলতড়িৎ মিলে একটা হবে। এরপরে দেখো আমি জাস্ট আপাতত বলতেছি যে কোনগুলো থেকে প্রশ্ন হবে, তোমরা কোনটা পড়বা না পড়বা সেটা একটু পরে আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। এরপরে দেখো বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই অধ্যায় থেকে কিছু কিছু বোর্ডে 2025 সালে প্রশ্ন হবে। দেখা যাচ্ছে যে মোটামুটি 5 থেকে 6টা বা 4 থেকে 5টা ন্যূনতম বোর্ডে এই অধ্যায় থেকে এক সেট করে প্রশ্ন হবে। তাই আমি 1/0 লিখলাম, মানে 0 হতে পারে 1ও হতে পারে। এরপরে দেখো বন্ধুরা, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এই অধ্যায়টা থেকে আসলে সৃজনশীল প্রশ্ন খুব একটা হয় না, তবে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই অধ্যায় থেকে প্রায় প্রত্যেকটা বোর্ডে এক সেট করে প্রশ্ন এইবার হবে। এবার কিন্তু এই প্রশ্ন তোমার হচ্ছে অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হবে প্রত্যেকটা বোর্ডে, আশা করা যায়। এখন দেখো তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া তাহলে আমি কোনগুলো পড়বো, আপনি যে 7টা অধ্যায়ের কথা বললেন বা 6টা অধ্যায়ের কথা বললেন। হ্যাঁ দেখো, তোমার যদি কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেটা তুমি নিশ্চয়ই তোমাকে জানো। আমি বলবো যদি তোমার খুব ভালো প্রিপারেশন থাকে তাহলে একটা, আর যদি একটু কম প্রিপারেশন থাকে তাহলে আরেকভাবে করতে পারো। অথবা যা চাচ্ছ শুধুমাত্র পাস করবে, যে স্যার যে কোনো উপায়ে আমার শুধুমাত্র পাস দরকার, তাহলে আমি তাদেরকে বলবো ভাইয়া তুমি প্রথমে 1 নম্বর অধ্যায়টা কমপ্লিট করো। যারা শুধুমাত্র পাস দরকার, আমি কিন্তু বারবার বলছি, তুমি 1 নম্বর অধ্যায়টা কমপ্লিট করো, 14 নম্বর অধ্যায়টা কমপ্লিট করো। এরপরে তুমি এই যে 12 নম্বর অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই অধ্যায়টা কমপ্লিট করো। এই 3টা অধ্যায় কমপ্লিট করলে তুমি মিনিমাম 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। এর সাথে তুমি চাপ মুক্ত থাকার জন্য এই দিকের যে কোনো, এই যে 2 থেকে 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত যে কোনো 2টা অধ্যায় পারলে বেস্ট হয়। যদি 2টা নাও পারো তারপরেও মিনিমাম একটা অধ্যায় পড়ো, সেটা যে কোনো হতে পারে। বিশেষ করে যে বলটা বাদ দিয়ে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা যদি পড়ো তাহলে নিশ্চিত থাকো তুমি 3টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। আর 3টা সৃজনশীল প্রশ্ন মানে 30 মার্ক, যেখানে তোমার 17 মার্ক পাইলেই পাস। আমি শুধুমাত্র পাশের ক্ষেত্রে বললাম কিন্তু এটা। এবার দেখো যারা চাচ্ছ যে ভাইয়া আমাকে একটা মোটামুটি প্রিপারেশন দরকার, মোটামুটি প্রিপারেশন আছে, আমি চাই এ প্লাস পেতে, সেটা যে কোনো উপায়ে একটু কম পড়ে A+ পেতে চাই। এরপরে আমি বলবো যারা আসলে 90+ মার্কস পেতে চাও তাদের জন্য। তো দেখো যারা A+ মার্ক পেতে চাও, আমি তোমাদেরকে জন্য বলবো যে ভাইয়া তুমি 1 নম্বর অধ্যায় পড়ো, 2 নম্বর অধ্যায় পড়ো, এরপর তুমি কাজ ক্ষমতা শক্তি পড়ো, পদার্থের অবস্থা ও চাপ পড়ো, বস্তুর উপর তাপের প্রভাব পড়ো, তরঙ্গ শব্দ পড়ো। এর সঙ্গে তুমি এই যে আলোর প্রতিফলন প্রতিসরণ রিলেটেড করে, যেহেতু তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট, আশা করি এগুলোর থেকে তোমার সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে আলোর প্রতিফলন অনেক ইজি একটা চ্যাপ্টার, জাস্ট 6টা চিত্র আর তোমার হচ্ছে সমান্তরাল দর্পণের ক্ষেত্রে একটা, অর্থাৎ টোটালি আমরা 7টা চিত্র ধরতে পারি। তাহলে 7টা চিত্র করলে কিন্তু মোটামুটি এই অধ্যায়টা কমপ্লিট। এবং 1টা 2টা সর্বোচ্চ 3টা সূত্র আছে, মেবি 3টা সূত্র আছে। এই 3টা সূত্র করলেই কিন্তু তোমার ওই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না। তাই এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, পড়ে নিবা। এর সঙ্গে স্থির তড়িৎ বা চলতড়িৎ যে কোনো একটা, স্থির বিদ্যুৎ অথবা চলবিদ্যুৎ যে কোনো একটা, তুমি যেটা ভালো পারো। তোমার যদি স্থির বিদ্যুৎ ভালো লাগে স্থির বিদ্যুৎ পড়তে পারো, চলবিদ্যুৎ ভালো লাগলে চলবিদ্যুৎ পড়তে পারো। তার সঙ্গে অবশ্যই তুমি 14 নম্বর অধ্যায়টা পড়বা, 12 নম্বর অধ্যায়টা পড়বা, বাদ দিবা না। তাহলে তোমার জন্য কয়টা হচ্ছে দেখো, 1টা 2টা, আমি আপাতত এগুলোকে বাদই রাখতেছি যে তুমি এগুলো ধরে নিলাম পড়তে পারোনি। যদিও চলতড়িৎ নিয়ে কোনো স্টুডেন্টের খুব একটা সমস্যা হয় না, কারণ এই অধ্যায়টা আমরা টিচাররা, প্রায় প্রত্যেকটা টিচাররা অনেক করানো হয়, খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরও আমি ধরতেছি যে তোমার জন্য বাদই রাখলাম। তাহলে এইটা পড়বা, এটা পড়বা, অর্থাৎ 12 পড়বা, 14 পড়বা, 7 পড়বা, তাহলে পেলাম 3টা। এরপরে এই যে 6 পড়বা, 5 পড়বা, তাহলে হচ্ছে 3, এই দিকে হচ্ছে আমরা 2টা, মোটে 5টা পেলাম। এই যে দেখো 6টা অধ্যায়, এই যে দেখো এখানে একটা পাচ্ছ 6টা অধ্যায়, এখানে একটা পাচ্ছ 7টা অধ্যায়। এই 7টা অধ্যায় আমি তোমাদের জন্য মূলত বলছিলাম, যদি এই 7টা অধ্যায় পড়ো একদম শিওর থাকো 5টা কোনোভাবেই মিস আসবে না, হবেই না মিস। জাস্ট বিশ্বাস রেখে পড়ে দেখো এবং পরীক্ষা দিয়ে এসে আমাকে বলতে পারো। তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে জয়েন থাকতে পারো। তোমাদের যে কোনো সমস্যার কারণে
আমাকে সরাসরি মেসেজ করতে পারো, বা তোমাদের কোনো সমস্যা হইলে পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো। অবশ্যই ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে যাবা, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে যাবা। এরপরে দেখো, তোমরা যারা 90+ পেতে চাও, যাদের টার্গেট যে ভাইয়া আমাকে অবশ্যই রেজাল্ট 90+ পেতে হবে, তাহলে আমি বলবো তুমি 1 পড়বা, 2 পড়বা, বল বাদ দিতে পারো, তবে পড়তে পারলে বেস্ট হয়। এরপর কাজ ক্ষমতা শক্তি পড়বা, এরপর পদার্থের অবস্থা ও চাপ পড়বা, এরপর বস্তুর উপর তাপের প্রভাব পড়বা, শব্দ ও তরঙ্গ মানে তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টা পড়বা, আলোর প্রতিফলন প্রতিসরণ যেটা তুমি ভালো পারো, বেশি ভালো পারো সেটাকে মেইনলি ফোকাস করবা, আর একটা জাস্ট একটু ভালো মতো পড়ে যাবা। এরপরে স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ, আমি মনে করি জলবিদ্যুৎ কারোর সমস্যা থাকার কথা না, তাহলে জলবিদ্যুৎটা একটু ভালো করে পড়বা, এবং জলবিদ্যুৎ থেকে প্রশ্ন হবে, স্থির বিদ্যুৎ অপেক্ষা জলবিদ্যুৎ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আসবেই একটা প্রশ্ন নিশ্চিত আসবে। এরপরে তোমার হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এখান থেকে একটা পড়বা। এরপর জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, আমি তোমাকে এই অধ্যায়টা কেন পড়তে বললাম জানো? অনেক স্টুডেন্ট আমাকে এখন বলতে পারো ভাইয়া আমার টার্গেট 90+, আপনি আমাকে 14 নম্বর অধ্যায়টা পড়তে বলতেছেন, 14 নম্বর অধ্যায় থেকে তো প্রশ্ন আসলে আমাদের মার্কস কম পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আমিও বলবো তোমার মার্কস কম পাওয়ার সম্ভাবনা আছে। 14 নম্বর অধ্যায়টা লিখিত একটা প্রশ্ন। কেন বলি এটা আমরা জানো? যদি এই দিকের কোনো একটা বা দুইটা প্রশ্ন এমন হার্ড করছে, ধরে নাও তোমার বোর্ডে এমন হার্ড প্রশ্ন করছে, ওই অধ্যায়টা তুমি সব জানো, কিন্তু পরীক্ষার হলে ওই মুহূর্তে উদ্দীপকে কিরকম ঘোরপ্যাচ দিয়ে রাখছে ওইটা তোমার মাথায় নিতে পারতেছো না, তুমি বুঝতেই পারতেছো না উদ্দীপকটা কিভাবে তুমি সমাধান করবা, তখন আমি বলবো ভাইয়া এটা আসলে তোমার সেই মুহূর্তের সঙ্গী হয়ে দাঁড়াবে এই যে তোমার হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। এই অধ্যায়টা জাস্ট রিডিং পড়া, একটু ভালো মতো পড়লে সৃজনশীল লিখতে পারবা। একটা কথা আছে না, নাই মামার চেয়ে কান্না মামা ভালো, সুতরাং এই অধ্যায়টা তোমরা একটু নিজেদেরকে রক্ষার্থে পড়ে যাবা। এবার এভাবে তোমরা যদি পড়তে পারো তাহলে তোমাদের এই প্লাস একদম শুধু এই প্লাস না, 90+ মার্কস নিশ্চিত। এবার দেখো কিভাবে এমসিকিউ করবা, কারণ এমসিকিউ 90+ পেতে গেলে তো আমার এমসিকিউটা বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য কি বলবো জানো, তুমি বিগত জাস্ট 5টা বছরের এমসিকিউ প্রশ্নগুলো একটু তোমার হচ্ছে যাচাই করে পড়বা, অর্থাৎ বিগত 5 বছরের প্রশ্ন কি কি প্রশ্ন চলে আসছে ওগুলো একটু ব্যাখ্যা সহকারে পড়বা, যেগুলো মুখস্থ সেটা তো মুখস্থ করবা, আর যেগুলো তোমার হচ্ছে অঙ্ক রিলেটেড সেগুলো একটু ব্যাখ্যা সহকারে পড়বা যে কিভাবে অঙ্কটা সমাধান করলো। এখন আমাকে বলতে পারো যে কোনগুলো পড়বো, তো আমি তোমাকে বলবো তুমি পড়বা হচ্ছে 24-এর প্রশ্ন, শুধুমাত্র তোমার বোর্ড ব্যতীত। তুমি পড়বা 23-এর প্রশ্ন, 23 যদিও একটা সংক্ষিপ্ত সিলেবাস ছিল, 8টা অধ্যায় ছিল, তারপরও 23-এর প্রশ্নটা পড়ে নিবা। এরপর আমি তোমার হচ্ছে 22-এর প্রশ্ন একদম বাদ, 21-এর প্রশ্ন একদম বাদ, এই দুইটা প্রশ্ন আমি একদম বাদ দিয়ে দেব, কারণ এই দুইটা প্রশ্ন একেবারেই সংক্ষিপ্ত সিলেবাস ছিল, এবং এই যে 21 সালে তো পরীক্ষাই হয়েছে মাত্র 3টা বিষয়ে, সুতরাং এগুলো বাদ। এরপর তুমি পড়বা হচ্ছে 20, এরপর তুমি পড়বা হচ্ছে 19। দেখো আমরা কিন্তু 4টা পেলাম, 24, 23, 20, 19। আর জানো 18 সালে পুরো বাংলাদেশে মাত্র একটা প্রশ্নে পরীক্ষা হয়েছে, তার মানে 18 সালের প্রশ্ন পড়া আসলে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন পড়া মানে পড়ার প্রয়োজন হয় না, কারণ পুরো বাংলাদেশে ওইবার 2018 সালে এক প্রশ্নে পরীক্ষা হয়েছে, তাই এটা কিন্তু খুব একটা মানে কষ্ট করতে হচ্ছে না। এর সাথে তুমি পড়বা 17, ভাইয়া আর কিচ্ছু করতে হবে না, জাস্ট 17, 19, 20, 24, 23 এই কয়েকটা বোর্ড পড়ো, সমাধান করো বুঝে বুঝে, নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখো, যেভাবে দিক নির্দেশনা দিলাম সেভাবে ফলো করো, পড়ে যাও, ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে।